কোনো রাজনীতিকের সামনে সুযোগ বারবার আসে না। সেদিক থেকে তারেক রহমান সৌভাগ্যবান। তার সামনে দ্বিতীয়বারের মতো সুযোগ এসেছে জাতিকে নেতৃত্ব দেওয়ার, শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরানোর, রাষ্ট্রকে পাকিস্তান আফগানিস্তান ধাঁচে নিয়ে যাওয়ার অপতৎপরতা রুখে দিতেও তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। সুযোগ সন্ধানী উগ্রপন্থীদের মব তাণ্ডবে সৃষ্ট মারাত্মক অস্থির ও অনিশ্চিত একসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন যেন স্বস্তির একরাশ হাওয়ার মতো। দেশে বাম, মধ্যবাম ও উদার মধ্যপন্থী রাজনৈতিক শক্তির দুর্বলতা ভঙ্গুরতার কারণে এই অস্থির ও ঝুঁকিপূর্ণ সময়ে শান্তিপ্রিয় মানুষ যখন এমন কোনো দল বা নেতার প্রয়োজন বোধ করছিলেন মনে প্রাণে, ঠিক সে সময়ে তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে সবাইকে নিয়ে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার ইচ্ছা প্রত্যয় ব্যক্ত করলেন। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বললেন, আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এদেশে যেমন পাহাড়ের মানুষ আছেন, এদেশে একইভাবে সমতলেরও মানুষ আছেন। এদেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসুন আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, যে রাজনৈতিক দলেরই সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে এদেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারেন। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকেন, এই হোক আমাদের চাওয়া। এটা ঠিক, এদেশে রাজনীতিবিদদের বক্তব্য মানুষ খুবই কমই আমলে নেয়। ওসব তো রাজনীতির কথা। এমন মন্তব্যের মাধ্যমেও রাজনীতিবিদেরাও নানা সময়ে বুঝিয়ে দেন তাদের বক্তব্য নিছকই কথার কথা। তা সত্ত্বেও সংকটে, দুর্বিপাকে মানুষ রাজনীতিকদের ওপরই ভরসা করে থাকেন। এমনই এক সংকটকালে তারেক রহমানের উপর আস্থা রাখতে দেখা যাচ্ছে এমন অনেক মানুষকেও যারা একসময় তাকে পছন্দ করতেন না। অতীত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা সত্ত্বেও তারেক রহমান ছাড়া ভরসা করার মতো কাউকে কি এই মুহূর্তে চোখে পড়ছে? রাজনীতি সচেতন মানুষদের কাছে বিএনপির পরিচয় একটি ডান বা মধ্য ডানপন্থী দল হিসেবে। অতি ডানপন্থার ঝুঁকির মধ্যে এই দলের নেতা কি পারবেন ভারসাম্য বজায় রেখে চলতে? এমন অনেক প্রশ্ন আছে অনেক মানুষে। এই অবস্থায় তারেক রহমানও আজ কঠিন পরীক্ষার মুখোমুখি। তার সামনে অনেক চ্যালেঞ্জ। এই মুহূর্তে তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের ভেতরের কোন্দল মেটানো, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সকল পর্যায়ে দলীয় সিদ্ধান্ত মানতে নেতাকর্মীদের বাধ্য করা। এছাড়া নির্বাচনের আগে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের মাঠে নামানো, নেতাদের বিদ্রোহী প্রার্থী হওয়া থেকে বিরত রাখা এবং ভোটারদের আস্থা অর্জন করাও তার জন্য জরুরি। এরই মধ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে কয়েকজন নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। তাদের বুঝিয়ে নির্বাচন থেকে বিরত রাখা তারেক রহমানের জন্য একটি কঠিন কাজ হবে। মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির ভেতরে যে উত্তেজনা দেখা দিয়েছে তা নিরসন করাও খুব সহজ কাজ নয়। বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা পড়ার পাশাপাশি মিত্রদের জন্য কিছু আসন ছাড়ার পর কয়েকটি জেলায় বিক্ষোভ হয়েছে। যশোর ৫ আসনে বিএনপির প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মনিরামপুর এলাকায় বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। নীলফামারী ১ আসনে জমিয়তে উলেমায়ে ইসলাম প্রার্থী ঘোষণা করার পর সেখানেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। কিশোরগঞ্জ ৪ ও ঝিনাইদহ ৪ আসনেও মিত্রদের ছাড় দেওয়ায় তৃণমূল নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা সে নিয়ে কিছুদিন আগে পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল। সেই সুযোগে যারা অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার স্বপ্ন দেখছিলেন তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বিএনপির নেতার প্রত্যাবর্তন। উদীয়মান কোনো দল তো এখন টলমল অবস্থায়। কিছুদিন আগেও যেখানে বিভিন্ন এলাকায় বিএনপি ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার খবর পাওয়া যেত সেখানে পরিস্থিতি দ্রুত পাল্টে গেছে। তবে আসন্ন ক্ষমতার হাতছানি দেখে গণমাধ্যমের আনত মস্তকে বন্দনায় মেতে ওঠাটা বিপজ্জনক। বন্দনা ও চাটুকারিতা প্রশ্রয় পেয়ে গেলে নেতৃত্বের সামনে বিপথে চালিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ঝুঁকি কতটা এড়িয়ে চলতে পারেন সেটিও দেখার বিষয়।
জামিয়াতে মোদাররেসিনের সভাপতি ও ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন মাস তিনেক আগে বলেছিলেন, এদেশে শতকরা ৯২% মুসলমান হলেও নানা ধর্মের মানুষ ও জাতিগোষ্ঠী একসঙ্গে বসবাস করছেন। এখানে সব মত পথ এবং ধর্মের মানুষকে নেতৃত্ব দিতে পারে এমন নেতৃত্বের খুবই প্রয়োজন। জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অথচ সব ধর্ম বর্ণ গোত্রের মানুষের কাছে গ্রহণযোগ্য নেতার প্রয়োজন। এ ধরনের নেতা তারেক রহমান ছাড়া কাউকে দেখছি না। কারণ তারেক রহমান মধ্যপন্থী ধারার রাজনীতি করলেও ইসলামী মূলধারার রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় উগ্রবাদী নেতার যেমন গ্রহণযোগ্যতা নেই, তেমনি ইঙ্গো মার্কিন চেতনা এবং বাম চেতনায় বিশ্বাসী তথাকথিত প্রগতিশীল নেতারও গ্রহণযোগ্যতা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাপিত জীবনে ইসলামী চেতনা ধারণ করেন, কিন্তু কথাবার্তা ও কর্মের মাধ্যমে সব ধর্ম বর্ণ মানুষের কাছে গ্রহণযোগ্য মধ্যপন্থী নেতা হিসেবেই প্রতিষ্ঠিত। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরের শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমির একটি প্রতিনিধি দল এবং সম্মিলিত ইসলামী ঐক্যদলের চেয়ারম্যান খায়রুল আহসানের নেতৃত্বে প্রতিনিধি দল দৈনিক ইনকিলাব ভবনে সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এএমএম বাহাউদ্দিনের এই মূল্যায়নের মর্যাদাও যদি তারেক রহমান রাখতে পারেন, তাহলে সামনের দিনগুলোতে সেটিও দেশের জন্য একেবারে কম হবে না।